আমার নাম মাহিন, থাকি রাজশাহী জেলার রাজপাড়া থানায়। বর্তমানে আমি রাজশাহী কলেজিয়েট স্কুলের 9ম শ্রেণীর একজন ছাত্র। যাই হোক, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমি যার কাছ থেকে সংগ্রহ করি সম্পর্কে তিনি আমার হোম টিউটর। মূলত ঘটনাটি আমার হোম টিউটরের দুঃসম্পর্কের এক ভাবির সাথে। সঙ্গত কারণে আমি জায়গার নাম এবং ভাইয়া ভাবির নামও উল্লেখ করছি না। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 6-7 বছর আগে। আমার হোম টিউটর কোনো এক উৎসবের কারণে বাড়িতে বেড়াতে যান। বলে রাখা ভালো, আমার হোম টিউটর ভাইয়া তখন একাদশ শ্রেণীতে ছিল। এবার আসা যাক ভাইয়া এবং ভাবির কথায়। ভাইয়া এবং ভাবি তাদের 2 মেয়ে ও এক শিশু সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেন। তারা যে বাড়িতে থাকতো সে বাড়িটার বর্ণনা দিয়ে রাখি। তাদের বাড়িতে ছিল 4টি ঘর, একটি উঠান এবং উঠানে ছিল তাদের রান্নাঘর ও টিউবওয়েল। পুরো বাড়িটাই প্রাচীর দিয়ে ঘেরা ছিল। এই ছিল মোটামুটি বাড়ির বর্ণনা। এবার আসা যাক আসল ঘটনায়। এক রাতে ভাইয়া পানি খেতে চাইলে ভাবি পানি আনতে বাড়ির টিউবওয়েলের কাছে যান। খুব স্বাভাবিকভাবেই তিনি জগে পানি নিয়ে ঘরে চলে আসেন। এতদূর পর্যন্ত সব ঠিকঠাক ছিল। ভাইয়া যখন ভাবির কাছে পানি চান তখন ভাবি জগ নিয়ে ভাইয়ার কাছে যান। ভাইয়া গ্লাস এগিয়ে দেন, কিন্তু ভাবি পুরো পানি ভাইয়ার উপর ঢেলে দেন। বলে রাখা ভালো, ভাইয়া এবং ভাবির সম্পর্ক ছিল অত্যন্ত ভালো। তো ভাবির এই কাজের পর ভাইয়া ভাবিকে ধমক দেন। তখন ভাবি ভাইয়ার ধমকে কাঁদতে শুরু করেন এবং তার কিছুক্ষণ পরই তিনি আবার জোরে জোরে হাসতে লাগলেন। ভাইয়ার কাছে বিষয়টা খানিকটা অস্বাভাবিক মনে হলো, তবুও তিনি ভাবিকে আর কিছু বললেন না। এই ঘটনার পরে ভাবি তার ছোট সন্তানের গলা টিপে ধরেন। তখন ভাইয়া বুঝতে পারেন যে কাজগুলো সে করছে সেগুলো অনেক অস্বাভাবিক। ভাইয়া তার ছোট সন্তানকে ভাবির হাত থেকে রক্ষা করেন এবং ভাবিকে আবারও ধমক দেন। তখন ভাবি তার 2 মেয়ের গলাও ধরে ফেলেন। অবস্থা বেগতিক দেখে ভাইয়া তার 3 সন্তানকে নিয়ে ঘরের বাইরে চলে আসেন এবং তার ঘরকে বাহির থেকে লক করে দেন। তারপর ভাইয়া আমার হোম টিউটরের বাসায় খবর দেন। তখন সবাই ভাইয়ার বাসায় যান ঘটনার সত্যতা যাচাই করতে। গিয়ে দেখেন ঘরের কোনো জিনিস তার নিজের জায়গায় নেই, অর্থাৎ এলোমেলো করা হয়েছে এবং ভাবিও শৃঙ্খলের মতো আচরণ করছিল। এই যখন অবস্থা তখন তারা সিদ্ধান্ত নেয় তারা হুজুরকে ডাকবে। কিন্তু তখন প্রায় রাত 11টা। গ্রামে রাত 11টা মানে হচ্ছে গভীর রাত। এ রাতে কোনো হুজুর ডাকলেও আসবে না। তখন তাদের মনে আসে যে আমাদের জামাইও তো একজন হুজুর। দেরি না করে তারা দ্রুত জামাইকে অর্থাৎ হুজুরকে খবর দেন। হুজুর আসে এবং ওনাকে সব ঘটনা খুলে বলে। তখন তিনি ভাবিকে দেখে এবং তাকে ধরতে বলেন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে ভাবিকে 6-7 জন মিলেও ধরে রাখতে পারছে না। একটা পর্যায়ে হুজুর ভাবিকে তেল পড়া দেন এবং ভাবি কিছুটা শান্ত হন। তখন হুজুর ভাবির ভেতরে থাকা অশরীরী শক্তির সাথে কথা বলতে লাগলেন। হুজুর বললেন, তুই কে? তুই এখানে কেন এসেছিস? ভাবি বললেন, আমি তোকে কেন বলবো? হুজুর তখন তাকে ধমক দিয়ে বলে, তুই যদি না বলিস তুই কে এবং কেন এখানে এসেছিস তাহলে আমি তোকে সারা জীবন বোতলে বন্দি করে রাখবো। তখন ভাবির ভিতরের অশরীরী আত্মা বলে, আমার নাম নীলা। আমি স্বামীর অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিলাম। আত্মহত্যার পর আমি উঠানের দেয়ালের ওপাশে বাড়ছাড়ে থাকতাম। আমি দেখি যে এই মেয়েটি অর্থাৎ ভাবি তার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে আছে, তাই আমি এই মেয়ের উপর ভর করি। এখানে উল্লেখ্য যে নীলা নামের একটি মেয়ে ওই গ্রামে আসলেই তার স্বামীর অত্যাচারে আত্মহত্যা করে। তাই ভাবির মুখ থেকে এই কথা শুনে অনেকেই অবাক হয়েছিল। হুজুর তখন বলল, তুই এখানে থাকতে পারবি না, তুই এখান থেকে চলে যা, না হলে আমি তোকে সত্যি সত্যি বোতলে বন্দি করে ফেলবো। আর ভাবির মুখে অশরীরী বলে উঠল, আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি।
হুজুর বলল, তুই যে চলে যাচ্ছিস তার প্রমাণ কি? তখন ভাবির ভিতরে অশরীরী আত্মা বলল, আমি যখন যাব তখন উঠানের যে পেয়ারা গাছটা আছে সেটার একটা ডাল ভেঙে চলে যাব। হুজুর তখন সবাইকে সরিয়ে তার যাওয়ার ব্যবস্থা করে দিলেন। দেখা গেল কোথাও কোনো বাতাস নেই, শুধু উঠানের পেয়ারা গাছে জোরে জোরে বাতাস বইছে। এক পর্যায়ে সেখানকার একটা ডাল ভেঙে পড়ে যায় এবং হুজুর নিশ্চিত করেন যে সে চলে গেছে। এই ঘটনার পর ভাবি সুস্থ হয়ে ওঠেন, কিন্তু সবাই গ্রামের সবাই বলা বলি করতে লাগে যে সেদিন রাতে ভাবির উপর নীলার আত্মা ভর করেছিল। পরে হুজুর গ্রামের সবার ভুল ধারণা ভাঙেন। তিনি বলেন, ভাবির উপর কোনো আত্মা ভর করেনি, ভর করেছিল একটি জিন। সেই জিনটি নীলার আত্মহত্যা করার কারণ জানত, যার কারণে সেই জিনটি তার নাম ব্যবহার করে এখানে থাকতে চেয়েছিল। আমার নাম সাইমুন। বর্তমানে আমি এসএসসি পরীক্ষা শেষে কলেজ ফার্স্ট ইয়ারে পড়ি। ঘটনাটি আমার ক্লাস 8-9-এ থাকা অবস্থায় ঘটে যাওয়া। মূল ঘটনা বোঝার সুবিধার্থে আগের ব্যাকগ্রাউন্ডটা যদি বলে রাখি তাহলে আমার মনে হয় সবার ভালো লাগবে। সাধারণত আমার দিনগুলো কাটছিল এভাবে, গেম খেলা, বন্ধুদের সাথে আড্ডা, টিভি, পড়ালেখা সব মিলিয়ে দিন পার করতাম। বলে রাখা ভালো যে আমাদের স্কুলটি ছিল প্রাইভেট স্কুল, তাই আমাদের জেএসসি ব্যাচের 2 সেকশন মিলে শুধু 70 জন ছাত্রছাত্রী ছিল। তার মধ্যে একটা সেকশনে সব মেয়েদের সিট দেয়া। তো যে সেকশনে ছেলেদের পাশাপাশি মেয়েরাও আছে, আমি সেই সেকশনে ছিলাম। ক্লাসে আমার একজন বেস্ট ফ্রেন্ড ছিল, যে কিনা আমাদের ক্লাসের একজন মেয়েকে 3 বছর ধরে পছন্দ করত। একসময় জানলাম তারা ফাইনালি রিলেশনশিপে পা দিয়েছে, কিন্তু আমিও আড়ালে সেই মেয়েটাকে পছন্দ করতাম, যেটা আমি ছাড়া কেউ জানতো না। হয়তো এটাই ছিল আমার জীবনে ঘটে যাওয়া এক অন্ধকারের সূচনা। আমার সন্দেহ হতো মেয়েটা আমাকেও পছন্দ করে, কারণ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ হলে সে মাঝে মাঝে টিচারদের আমার পক্ষে সাক্ষী দিত এবং অন্যরা যেন খেয়াল না করে এরকম করে আমার দিকে ক্লাসের ফাঁকে ফাঁকে তাকাতো। বাকিরা সেটা তেমন লক্ষ্য না করলেও আমি ঠিকই বুঝতাম এবং আমিও একই কাজ করতাম। তো এই বিষয়টা আমার বেশ ভালোই লাগছিল। জেএসসি পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পর একদিন আমার বেস্ট ফ্রেন্ড আমাকে জানালো যে তারা একসময় রিলেশনশিপে গেলেও তাদের মাঝখানে নাকি তেমন কথা হতো না, যেহেতু মেয়েটা সোশ্যাল মিডিয়াতে অনেক কম অ্যাক্টিভ থাকতো। জেএসসি পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পর একদিন আমার বেস্ট ফ্রেন্ড আমাকে জানালো যে তারা একসময় রিলেশনশিপে গেলেও তাদের মাঝখানে নাকি তেমন কথা হতো না, যেহেতু মেয়েটা সোশ্যাল মিডিয়াতে অনেক কম অ্যাক্টিভ থাকতো। বলে রাখা ভালো, আমাদের স্কুলে ছেলে মেয়েদের মধ্যে ক্লাসে কথা বলা বা সহযোগিতা করা বিশেষ প্রয়োজন ছাড়া নিষেধ, তাই ক্লাসে সবার সামনে কোনো মেয়ের সাথে কিছু কথা বলার সুযোগ নেই। ক্লাস 9-এ ওঠার পর আমি আর আমার বেস্ট ফ্রেন্ড এবং সেই মেয়েটা একই বিষয় নিয়েছিলাম, তাই আমরা আবারও একই ক্লাসরুমের অন্তর্ভুক্ত ছিলাম। একদিন ঘটনা এমন ঘটল যে মেয়েটাকে এক বিষয় ক্লাস টিচার কোনো এক কারণে অনেক ধমক দিল এবং আমি না চেয়েও সে বিষয়ে হেসে ফেললাম। মেয়েটা আমার দিকে হালকা করে তাকালো এবং তার চোখ দেখে বোঝা যাচ্ছিল সে মনে অনেক কষ্ট পেয়েছে। এই কাজের জন্য আমার মনে নিজেকে নিয়ে সত্যি অনেক গিল্টি ফিলিং হলো এবং আমি চাচ্ছিলাম তার কাছে ক্ষমা চাইতে। কিন্তু কিছুদিন পর ফেব্রুয়ারির শেষ দিকে হঠাৎ মেয়েটি 1-2 সপ্তাহ স্কুলে আসেনি। যেহেতু কম স্টুডেন্টের ক্লাসরুম, তাই এসব বিষয় নিয়ে টিচাররা বেশি মাথা ঘামাতো। আমাদের টিচাররা এই বিষয়ে মেয়েটির মা বাবার সাথে কথা বলতে নিয়ে তাদেরও সাড়া পেল না। এর আরও 1 সপ্তাহের মাথায় জানা গেল যে কয়েক সপ্তাহ আগে থেকে মেয়েটি এবং তার পরিবারের কোনো সন্ধান নেই, এমনকি এলাকার আশেপাশের কেউ তাদের ঘর ছেড়ে কোথাও যেতে দেখেনি। একদিন হঠাৎ তারা লক্ষ্য করল মেয়েটির ঘরটি ফাঁকা পড়ে আছে। তো এই খবরটি যখন স্কুলে ছড়িয়ে গেল, এরপর সত্যি বলতে আমি এক অদ্ভুত ধরনের টেনশনে পড়ে গেলাম, এমন যে প্রতি ঘন্টায় একবার মেয়েটির চিন্তা মাথায় আসতো। এরপর ঘটল মূল ঘটনা। এক রাতে আমি বাড়ির কাজ শেষ করে খেয়ে ঘুমোতে যাওয়ার 1 ঘন্টার মাথায় আমার ঘুম ভেঙে যায়। ঘড়িতে সময় দেখি 1:30টা বাজে। এরপর আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিলাম। তারপর হঠাৎ আমার কানে ভেসে উঠল সেই মেয়েটির কণ্ঠস্বর। আমি মনে করলাম পাশের বাসার কোনো মেয়ে কথা বলছে, কিন্তু আওয়াজটা চলতে থাকার পর স্পষ্ট হয় যে আমি মনে করলাম
পাশের বাসার কোনো মেয়ে কথা বলছে, কিন্তু আওয়াজটি চলতে থাকার পর স্পষ্ট হয় যে বলছিল সে আমার পছন্দের ক্লাসমেট মেয়েটিরই কণ্ঠ, এবং তা আমার বাসার ভেতরের কোনো রুম থেকেই আসছে। রীতিমতো বুকটা থক করে উঠল এবং আমি অনেক ভয় পেয়ে গেলাম। কথার আওয়াজে কি বলছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তবে এটা বোঝা যাচ্ছিল যে সে কোনো বিষয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আছে এবং বিরক্তি সহকারে কাউকে কিছু একটা বলছে। এমনভাবে 5-10 মিনিটের মতো চলতে থাকে। এরপর হঠাৎ আওয়াজ বন্ধ হয়ে যায়। আমার মনে একটু সাহস আসে এবং আমার ইচ্ছে হয় যে একটু পুরো ঘরটাকে ঘুরে দেখি সব ঠিক আছে কিনা। ওই রাতে আমি বাড়িতে পুরো একা ছিলাম, কারণ আমার নানু সেই রাতে মাইল্ড স্ট্রোক করেছিল এবং সে কারণে আমার মা বাবা আমার নানুকে সহ হাসপাতালে ছিল। তো আমি 1 পা 2 পা বাড়িয়ে আনুমানিক যেখান থেকে শব্দ আসছিল সেই রুমের দিকে যেতে থাকলাম। সেই রুমে পা রাখতেই দেখতে পাই মেয়েটি ফ্যানের মধ্যে ফাঁস লাগা অবস্থায় ঝুলে আছে এবং তার চোখ দুটি উজ্জ্বল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। এটা দেখার পর আমি কয়েক সেকেন্ডের জন্য অর্ধমৃত প্যারালাইজড হয়ে গিয়েছিলাম। এরপর শরীরের সমস্ত শক্তি জুগিয়ে আমার বেডরুমের দিকে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমি এর আগে কখনো প্যারানর্মাল কোনো কিছু মোকাবেলা করিনি, তাই সেদিন অসম্ভব রকমের ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কোনোভাবে বন্ধ রুমে বসে আল্লাহর নাম স্মরণ করছি, কিন্তু সেদিন ভাগ্য আমার পক্ষে ছিল না। হঠাৎ কারেন্ট চলে গেল এবং সেটা যেন আমার ভয়কে আরো 10 গুণ বাড়িয়ে দিল। আমি কোনোভাবে চোখ বন্ধ করে কাঁথা মুড়িয়ে বিছানায় শুয়ে দোয়া পড়তে থাকলাম, কিন্তু সব থেকে জঘন্য ভুল হয়তো আমি করেছিলাম চোখ খুলে আমার বেডরুমের পাশেই বারান্দা, ওদিকে কিসের একটা শব্দে আমি চোখ খুলতেই দেখতে পেলাম সেখানে আরো অশুভ এবং লোমহর্ষক দৃশ্য। দেখতে পেলাম একটা কালো কুচকুচে ছায়ামূর্তি, চোখ লাল টকটকে, আমার দিকে তাকিয়ে আছে এবং তার ডান হাতের বাহুতে সেই মেয়েটির লাশ। এটা দেখার পর আমি সম্পূর্ণভাবে অচেতন হয়ে যাই। পরদিন সকালে আমার বাবা মা বাড়িতে এসে দেখতে পায় আমি ঘুম থেকে উঠছি না এবং কোনো নড়াচড়া করছি না একবারও ঘুমের মধ্যে। তাদের বুঝতে বাকি রইল না আমি অজ্ঞান হয়েছি এবং তারা আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। আনুমানিক দুপুর 2টার দিকে আমার জ্ঞান ফেরে, কিন্তু প্রচণ্ড জ্বর আসে এবং আমার সুস্থ হতে 1 মাস লাগে। পরে এই ঘটনাটি আমি আমার মা বাবাকে জানালে তারা হুজুর ডেকে দোয়া দুরূদ খতম তেলাওয়াত করে আমাদের ঘরকে বন্ধ করে। এরপর আমার জীবনটা কেমন জানি ভালো লাগা ছাড়া হয়ে গেল। পড়ায় আর মন বসাতে পারতাম না, কিছু করতে গেলেও সেখানে ইন্টারেস্ট থাকতো না। প্রায় 1-1.5 বছর এরকম চলল। এরপর আমি আমার এই অবস্থা পরিবর্তনের জন্য বিভিন্ন আকর্ষণীয় জায়গায় ভ্রমণ করলাম, বিভিন্ন মেডিটেশনের মাধ্যমে। আলহামদুলিল্লাহ আজ আমি মোটামুটি ভালোই আছি।